নমস্কার দর্শকবৃন্দ, আপনারা শুনছেন এক নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুসারীর পাঠানো গভীর আবেগী এবং রোমাঞ্চকর একটি কাহিনী। আজ আমি আপনাদের শোনাব এক সাধারণ বাঙালি পরিবারের অন্দরে ঘটে যাওয়া এক গভীর এবং নিষিদ্ধ প্রেমের আখ্যান। এই গল্পটি এতই স্পর্শকাতর যে এটি আপনাদের মন ছুঁয়ে যাবে নিশ্চিত। আর হ্যাঁ, পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত এমো নম্বরটি দেব। নাম্বারটি পেতে হলে আপনাকে পুরো গল্পটি শেষ পর্যন্ত শুনতে হবে। আমার নাম ধরুন অনন্যা। আমি এক সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের বধূ। আমার স্বামী অরিন্দম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমাদের জীবনটা বাইরে থেকে দেখতে গেলে বেশ সুখেই কাটছিল, কিন্তু মনের গভীরে কিছু একটা যেন সবসময়ই উকি দিত, একটা অপূর্ণতা। এই অপূর্ণতার কারণ যে এতখানি রোমাঞ্চকর এবং একই সাথে ভয়ঙ্কর হতে পারে তা আমি কখনো কল্পনাও করিনি। সবকিছুর শুরুটা হয়েছিল এক আইনি জটিলতাকে কেন্দ্র করে। অরিন্দমের এক পুরনো বন্ধুর সাথে সম্পত্তি নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই সূত্রে আমাদের প্রায়ই একজন আইনজীবী শরণাপন্ন হতে হতো। সেই আইনজীবী মিস্টার সেন অত্যন্ত রাশভারী এবং সুচতুর। তিনি ছিলেন আমার স্বামীর বাবার বন্ধুর ভাই, মানে একটু জটিল সম্পর্ক। মিস্টার সেনের অধীনে একজন তরুণ আইনজীবী ছিলেন, যার নাম রাহুল। রাহুলকে আমি প্রথম দেখেছিলাম মিস্টার সেনের চেম্বারে, যখন সে আমার স্বামীর বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষকের শিক্ষক হিসাবে পরিচয় দিয়েছিলেন। আসলে এই পুরো পরিচয়টিই ছিল একটি সুতো। মিস্টার সেন আসলে ছিলেন আমার স্বামীর বাবার বন্ধুর ভাই, আর সেই মিস্টার সেনের অধীনেই কাজ করতেন রাহুল। রাহুল সেই মিস্টার সেনের শিক্ষকের শিক্ষক হিসাবে পরিচিত ছিলেন, যদিও এই পদবি আসলে একটি আনুষ্ঠানিকতা মাত্র। আসলে সে ছিল একজন তরুণ এবং অত্যন্ত প্রতিভাবান আইনজীবী। রাহুলকে প্রথম দেখাতেই আমার মনে এক অদ্ভুত ভালো লাগা তৈরি হয়েছিল। সে ছিল প্রায় আমারই বয়সী, চোখে মুখে এক বুদ্ধিমত্তার দীপ্তি আর কথার মধ্যে এক তীক্ষ্ণতা। আমি যখন তার সাথে প্রথম কথা বলি, তখন আমার মনে হয়েছিল যেন আমি বহুদিনের পরিচিত কারোর সাথে কথা বলছি। অরিন্দম তখন ব্যস্ত থাকত তার ব্যবসা নিয়ে, আর আমি প্রায়ই একা একা সময় কাটাতাম। সেই সময়টায় আমার একমাত্র সঙ্গী ছিল বই আর আমার ভেতরের কিছু না বলা কথা। প্রথম সাক্ষাতের পর থেকেই রাহুলের সাথে আমার যোগাযোগ বাড়তে লাগল। অরিন্দমের আইনি পরামর্শের সূত্রে রাহুলের সাথে আমার প্রায়ই কথা বলতে হতো। সে আসত আমাদের বাড়িতে অরিন্দমের সাথে আলোচনা করতে। প্রত্যেকবার সে যখন আসত, আমার বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করত। আমি জানতাম এটা ঠিক নয়। আমি বিবাহিত, আমার স্বামী আছে, অথচ অন্য একজন পুরুষের প্রতি এই টান, এই আকর্ষণ, এটা সমাজের চোখে মহাপাপ। কিন্তু মন কি এত সহজে বোঝানো যায়? রাহুলের সান্নিধ্য আমার কাছে এক নতুন অনুভূতির জন্ম দিয়েছিল। রাহুলও কি কিছু টের পেত, নাকি আমিই কেবল একতরফা এমনটা ভাবছি? এই দুশ্চিন্তা আমাকে কুড়ে কুড়ে খেত। তার কথা বলার ভঙ্গি, তার চোখের চাহনি, যখন সে আমার দিকে তাকাত, মনে হতো যেন সে আমার মনের গভীরে লুকিয়ে থাকা সব কথা পড়ে ফেলছে। ওর হাসিটা ছিল বড় মিষ্টি, আর যখন সে মন দিয়ে আমার কথা শুনত, আমার মনে হতো আমি যেন পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। একদিন অরিন্দম শহরের বাইরে গিয়েছিল এক ব্যবসায়িক সফরে। বাড়িতে আমি একাই ছিলাম। হঠাৎ করেই আমার মনে হলো রাহুলের সাথে একবার কথা বলি, এমনিতেই। কি নিয়ে কথা বলবো তা ঠিক ছিল না, কিন্তু তার কণ্ঠস্বর শোনার তীব্র ইচ্ছা হচ্ছিল। আমি দ্বিধাগ্রস্ত হয়ে ফোনটা তুললাম, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সংযত করলাম। এমনটা করা ঠিক হবে না, কিন্তু ভাগ্য আমাকে অন্য পথে ঠেলে দিল। পরের দিন অরিন্দম বাড়ি ফিরতেই রাহুলের ফোন এলো। সে জানালো মিস্টার সেনের একটি জরুরি কাগজপত্রের জন্য তাকে দ্রুত আমাদের বাড়িতে আসতে হবে। অরিন্দম তখন একটু অধৈর্য হয়ে বলল, তোমাদের এই আইনি প্যাচ এত বেশি যে আমাকেও বারবার বিরক্ত হতে হচ্ছে। ঠিক আছে, এসে যাও। আমি তখন রান্নাঘরে চা বানাচ্ছিলাম। রাহুলের আগমনের খবরে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। কি করব আমি, যদি অরিন্দম অন্য ঘরে থাকে আর রাহুল আমার দিকে একটু অন্যরকমভাবে তাকায়? আমার নিজেরই অস্বস্তি হবে। রাহুল এসে পৌঁছালো। অরিন্দম তখন জরুরি ফোন কলে ব্যস্ত। রাহুল আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। চা বানাচ্ছেন অনন্যা দেবী? জিজ্ঞেস করল সে। হ্যাঁ, আপনাদের দুজনের জন্যই, বললাম আমি। রাহুল ড্রয়িং রুমে বসল। আমি চা নিয়ে ওর সামনে রাখলাম। আমাদের দুজনের মধ্যে নিস্তব্ধতা, শুধু বাইরের ট্রাফিকের আওয়াজ আর অরিন্দমের উত্তেজিত কথাবার্তা। হঠাৎ রাহুল আমার দিকে তাকালো। ওর চোখে মুখে এক অদ্ভুত চাহনি। মনে হলো যেন সে কিছু বলতে চাইছে, কিন্তু বলছে না। আপনার কি কিছু হয়েছে অনন্যা দেবী? জিজ্ঞেস করল রাহুল। আমি চমকে উঠলাম। না, কেন বলুন তো? না,
এমনিতেই আপনাকে একটু অন্যমনস্ক মনে হচ্ছে। আমার মনে হলো আমার হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে গেছে। এই সুযোগ, আমি হয়তো এমন সুযোগেরই অপেক্ষা করছিলাম। আসলে অরিন্দমের বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষকের শিক্ষক হিসাবে আপনার সাথে কথা বলতে এসে আমারও কিছু সমস্যা মনে হচ্ছে। আমি ইতস্তত করে বললাম। রাহুল একটু ঝুঁকে এলো। বলুন, আমি শুনছি। আমার মনে হচ্ছে আমি আজকাল খুব একা। অরিন্দম সবসময় ব্যস্ত থাকে। আমার কথা শোনার মতো কেউ নেই। আমার নিজের মুখ থেকেই এই কথাগুলো বেরিয়ে এলো। আমি নিজের কাছেই লজ্জিত, কিন্তু রাহুলের চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো সে আমাকে বুঝছে। রাহুল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, অনন্যা দেবী, আপনি একা নন, আপনার পাশে আমি আছি। কথাটা সে এমনভাবে বলল যেন সে শুধু একজন আইনজীবী নয়, আমার মনের বন্ধু। সেই মুহূর্তটা ছিল এক অদ্ভুত মুহূর্ত। একদিকে আইনি জটিলতা, অন্যদিকে নিষিদ্ধ প্রেমের হাতছানি। একদিকে স্বামী, অন্যদিকে অন্য পুরুষের প্রতি তীব্র আকর্ষণ। আমি জানতাম এই পথে এগোনো মানেই সর্বনাশ, কিন্তু মন তখন যুক্তি মানে না। এরপর আমাদের দেখা সাক্ষাৎ আরও বাড়তে লাগল, কখনো আইনি পরামর্শের নামে, কখনো অরিন্দমের বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষকের শিক্ষক হিসাবে। প্রত্যেকবার দেখা হলেই আমার মনে হতো সময় থমকে যাক। রাহুলের সাথে কথা বলতে ও সান্নিধ্যে থাকতে আমার ভালো লাগত। মাঝে মাঝে আমরা যখন একা কথা বলতাম, তখন মনে হতো যেন আমরা এক গোপন জগতের বাসিন্দা, যেখানে অন্য কেউ নেই, শুধু আমরা দুজন। একদিন অরিন্দম আবার বাড়ির বাইরে। সেদিন ছিল এক অঝোর বৃষ্টি। আমি জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিলাম। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। খুলে দেখি রাহুল। কি ব্যাপার এই বৃষ্টিতে? জিজ্ঞেস করলাম আমি। বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম, কিন্তু থামার কোনো লক্ষণ নেই। তাই ভাবলাম আপনার সাথে একটু কথা বলে যাই। ওর চোখে মুখে এক অন্য রকম আবেদন। আমি বুঝলাম সে শুধু কথা বলতে আসেনি। আসুন বলে আমি ওকে ভেতরে ডাকলাম। আমরা ড্রয়িং রুমে বসলাম। বৃষ্টির শব্দে পরিবেশটা কেমন যেন রোমান্টিক হয়ে উঠেছিল। আমার মনে হলো এই মুহূর্তটা অনন্তকাল ধরে চলুক। রাহুল আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে ছিল এক গভীর আকুলতা। অনন্যা, আমি আর নিজেকে আটকাতে পারছি না, রাহুল ফিসফিস করে বলল। আমার হৃৎপিণ্ড ধুকপুক করছিল। আমি জানি কি হতে চলেছে, আমি নিজেও এটা চাইছি, কিন্তু আমার ভেতরের অন্য সত্তা আমাকে বারবার সতর্ক করছে। রাহুল আমার দিকে এগিয়ে এলো। ওর শ্বাস প্রশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার সারা শরীর কাঁপছিল। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু রাহুলের হাত আমার গালে এসে স্পর্শ করল, নরম, উষ্ণ। আমি ওর চোখে চোখ রাখলাম। সেখানে ছিল এক তীব্র আবেগ, যা আমাকে চুম্বকের মতো টেনে নিচ্ছিল। আপনি আমার সব ভয়, সব দ্বিধা কেড়ে নিচ্ছেন, আমি অস্ফুটে বললাম। রাহুল আমার আরও কাছে এগিয়ে এলো। আমাদের ঠোঁট প্রায় ছুঁয়ে যাচ্ছিল। আমার মনে হলো আমি যেন এক নিষিদ্ধ স্বপ্নের মধ্যে আছি, যেখান থেকে আমি জেগে উঠতে চাই না। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একটা গাড়ির হর্ন বাজল। অরিন্দম ফিরে এসেছে। আমরা দুজনেই চমকে লাফিয়ে উঠলাম। রাহুলের হাত আমার গাল থেকে সরে গেল। আমাদের দুজনের মুখেই রাজ্যের ভয়। ও ঈশ্বর, রাহুল প্রায় ফিসফিস করে বলল। আমি হতভম্ব। কি করব বুঝতে পারছিলাম না। যদি অরিন্দম আমাদের দেখে ফেলে, যদি সে বুঝতে পারে আমাদের এই গোপন অভিসারের কথা। রাহুল দ্রুত আমার দিকে তাকিয়ে বলল, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি মাথা নাড়লাম। ও প্রায় ছুটে বেরিয়ে গেল। আমি তখনও দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে। আমার মনে হচ্ছিল আমি এক ভয়ঙ্কর ভুলের মধ্যে দিয়ে চলেছি। এই ঘটনা আমাদের জীবনে এক নতুন মোড় এনে দিল। আমাদের সম্পর্কটা তখন আর কেবল আইনি পরামর্শের মধ্যে সীমাবদ্ধ রইল না। এটা হয়ে উঠল এক তীব্র নিষিদ্ধ আকর্ষণ, যা আমাদের দুজনকে এক অজানা বিপজ্জনক পথে টেনে নিয়ে যেতে লাগল। সেই রাত ছিল এক ঝড়ো রাত। বাইরে বৃষ্টি, আর ভেতরে আমাদের মনের ঝড়। অরিন্দম ঘরে ঢুকেই আমাকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, এত চুপচাপ কেন? আমি কোনো মতে হেসে বললাম, কিছু না, বৃষ্টির জন্য একটু মন খারাপ। অরিন্দম আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি জানি সে কিছু সন্দেহ করছে, কিন্তু কি সন্দেহ করছে তা আমি নিজেও জানি না। পরের দিন রাহুল যখন এলো, ওর মুখে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি, উত্তেজনা এবং ভয়। আমাদের চোখে চোখ পড়তেই বুঝলাম আমরা দুজনেই সেই রাতের কথা ভাবছি। আমি সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলাম, রাহুল বলল। আমিও, বললাম আমি। যদি অরিন্দম দেখে ফেলতো তাহলে কি হতো? আমরা ধরা পড়ে যেতাম, রাহুল বলল। কিন্তু তবু মনে হচ্ছে আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, অনন্যা। ওর কথাগুলো আমার মনেও ঘুরপাক খাচ্ছিল। আমিও ওর সঙ্গ ছাড়া থাকতে পারছিলাম না। এই নিষিদ্ধ প্রেম আমাকে এক নতুন জীবনে টেনে নিয়ে গিয়েছিল, যেখানে ভয় এবং রোমাঞ্চ হাত ধরাধরি করে চলে। একদিন অরিন্দম এক নতুন মামলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সেই মামলায় তাকে রাত দিন পরিশ্রম করতে হতো। আমি বাড়িতে একা সময় কাটাতাম, আর সেই একাকিত্বই আমাকে রাহুলের দিকে আরও ঠেলে দিচ্ছিল। আমাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগলো। কখনো রাস্তায় হঠাৎ দেখা, কখনো গভীর রাতে ফোন কল। আমাদের গোপন অভিসারগুলো তখন আরও সাহসী হয়ে উঠল। একদিন অরিন্দম আবার বাড়ির বাইরে। আমি জানতাম রাহুল এই সুযোগটা নেবে, আর আমিও ওর অপেক্ষায় ছিলাম।
সেদিন সে এলো এক নতুন রূপ নিয়ে। ওর চোখে মুখে ছিল এক দৃঢ় প্রতিজ্ঞা। অনন্যা, আমি আর এই লুকোচুরি খেলতে পারছি না। রাহুল বলল, কি বলতে চাইছেন আপনি? আমি জিজ্ঞেস করলাম, যদিও আমি ওর মনের কথা বুঝতে পারছিলাম। আমি আপনাকে ভালোবাসি অনন্যা, শুধু আইনজীবী হিসাবে নয়, একজন পুরুষ হিসাবে। আমি আপনার স্বামী অরিন্দমকে ছেড়ে আপনার হাত ধরতে চাই। রাহুল বলল। ওর কথাগুলো আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। একদিকে অরিন্দমের প্রতি আমার দায়িত্ব, অন্যদিকে রাহুলের প্রতি আমার ভালোবাসা। আমি দ্বিধায় পড়ে গেলাম। কিন্তু এটা কি সম্ভব? আমি জিজ্ঞেস করলাম। আমরা চেষ্টা করতে পারি, রাহুল আমার হাত ধরে বলল। এই নিষিদ্ধ প্রেমকে এক নতুন জীবন দিতে পারি। রাহুলের চোখে তখন এক গভীর ভালোবাসা, যা আমাকে প্রভাবিত করছিল। আমি জানতাম এই পথে এগোনো মানেই সমাজের চোখে খারাপ হয়ে যাওয়া, নিজের সম্মান হারানো। কিন্তু রাহুলের ভালোবাসা আমাকে সেই সব ভয়কে জয় করার সাহস দিচ্ছিল। আমরা একে অপরের চোখে চোখ রাখলাম। আমাদের চারপাশে সব শব্দ থেমে গেল, শুধু আমাদের হৃৎস্পন্দন শোনা যাচ্ছিল। আমি জানি আমি কি সিদ্ধান্ত নিতে চলেছি।